বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হচ্ছে দেশ, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল, যারা যুদ্ধ অপরাধী, তাদেরও বিচার হচ্ছে। বাংলাদেশ অভিশাপ মুক্ত হয়েছে। জাতীয় শিশু দিবসে দেশের বিভিন্ন স্থানে মনোমুগ্ধকর নানা আয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব সব ধর্মবর্ণের মানুষকে বেঁধেছে এক সুতোয়, মত বিশিষ্টজনদের। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সমুন্নত রাখতে হলে সবার আগে জানাতে হবে শিশুদের। অর্থ চুরির ঘটনা উদ্ঘাটন করাই হবে প্রথম কাজ, দেশে ফিরে বললেন নতুন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের আর্থিক নিরাপত্তা জোরদারের কার্যক্রম, সাইবার নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। রিজার্ভ চুরির দায় অর্থমন্ত্রী সহ কেউ এড়াতে পারে না, মন্তব্য সুরঞ্জিতের। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় সরকার বিব্রত, বললেন ওবায়দুল কাদের। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুরোধের পরও পাঠ্য তালিকায় অতিরিক্ত বই রেখেছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। অনুমোদনহীন বই না পড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। এবং সাতক্ষীরায় বাগানে বাগানে আমের মুকুল, গতবারের চেয়ে বেশি ফলনের আশা। পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে চাষিদের প্রতি নানা পরামর্শ কৃষি বিভাগের। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে ধীরে ধীরে কলঙ্কমুক্ত বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত জাতীয় শিশু দিবস উপলক্ষে সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনা আর আদর্শ ধারণ করে জীবন করতে হবে। গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখানো সেই কালজয়ী নেতা শুয়ে আছেন এই ভিটে মাটিতেই। আর তাই জন্মদিবসে তার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ৩ বাহিনীর প্রধানগণ। এরপর কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নিপীড়িত বাঙালির অধিকার আদায়ের প্রশ্নে আজীবন লড়াই করে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীতে না এলে হয়তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অধরাই থেকে যেত। স্বনির্ভর ভূখণ্ডের সেই স্থপতির আত্মত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞা বৃথা যায়নি। বিধ্বস্ত বাংলাদেশ পরিণত হয়েছে সম্ভাবনাময় দেশে। তার জন্মদিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, জাতির পিতার দেখানো পথেই আগামী প্রজন্ম এগিয়ে নেবে অদম্য বাংলাদেশকে। এরপর জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে শিশুদের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা শিশুর মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভাগুলি যেন বিকশিত হতে পারে, সে বিকশিত হবার সুযোগ সৃষ্টি করে দেওয়া, এটা আমাদের কর্তব্য এবং আমরা তা পালন করে যাচ্ছি। আমি শিশুদেরকে বলবো যে মন দিয়ে পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, অভিভাবকের কথা শুনতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে, গুরুজনদের মান্য করতে হবে। জাতির পিতার স্মৃতিচারণ করে শেখ হাসিনা এ সময় আরো বলেন, স্বাধীনতা বিরোধীদের কোনো চক্রান্তেই আর বিভ্রান্ত হয় না দেশের মানুষ। মহান মুক্তিযুদ্ধে যারা এদেশে মানুষকে গণহত্যা করেছে, যারা যুদ্ধ অপরাধী, তাদেরও বিচার হচ্ছে। তাদের বিচার হচ্ছে বলেই আজকে কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে অভিশাপ মুক্ত হয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র চলছে, কিন্তু সেই ষড়যন্ত্র আর এখন মানুষকে বিভ্রান্ত করতে পারছে না। এরপর সমাধি প্রাঙ্গণে দুস্থদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডিতে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর পক্ষ থেকে ফুল দেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাজধানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে জাতীয় শিশু দিবস। বাংলা একাডেমি ও সেক্টর কমান্ডার্স ফোরাম সহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়। এ সময় স্বাধীন বাংলাদেশের এ মহান রূপকারের জীবন ও অবদানের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করে সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযুদ্ধ ৭১। এ সময় প্রতিবাদী কণ্ঠস্বর, সংগ্রামী জীবন আর দেশ মাটি মানুষের প্রতি বঙ্গবন্ধুর অবদানের বিভিন্ন দিক নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন বক্তারা। কার জন্মদিন? বঙ্গবন্ধুর গল্প শোনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। অনুষ্ঠানে শিক্ষাবিদ ও শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন। তারা বলেন, লক্ষ্য অর্জনে অবিচল ছিলেন বলেই স্বাধীনতা সংগ্রাম সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনটা জিনিস দিয়ে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন। এক, বাংলাদেশকে তিনি তার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। দুই হচ্ছে, নিজের জীবনকে তিনি তুচ্ছ মনে করতেন। তিনি মনে করতেন বাংলাদেশের মুক্তির জন্য নিজের জীবনটাকে দিয়ে দেওয়া যায়। কখনো নিজেকে প্রশ্ন করবে না যে তোমরা কেমন বাংলাদেশ দেখতে চাও, নিজেকে প্রশ্ন করো তোমরা কেমন বাংলাদেশ গড়তে চাও। সেটাই হবে বঙ্গবন্ধুর প্রতি সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন। বঙ্গবন্ধুর গল্প শুনতে আসা শিশুদের চোখেও ফুটে ওঠে তার সংগ্রামী জীবনের নানা দিক। আদর্শ দেশ পেয়েছি, আমরা স্কুলে যেতে পারছি, আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারছি। বঙ্গবন্ধুর জন্য আপনারা দোয়া করবেন। তিনি আমাদের এই বাংলাদেশকে দিয়েছেন, তার জন্য বাংলায় সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আমাদের মহান নেতা। তিনি যদি আজ যুদ্ধের ঘোষণা না করতেন তাহলে আমরা আর পারতাম না। যতদিন বাঁচবো তাকেই স্মরণ করে যাব, কারণ তিনি আমাদের জাতির পিতা। এখানে আমরা যা কথা শুনছি তাতে আমাদের জ্ঞান অর্জন হচ্ছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু, যিনি আমাদের জন্য আত্মত্যাগ করেছেন। এ সময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। তার আদর্শকে, তার চিন্তাকে, তার দর্শনকে তোমাদের মাঝে বরণ করা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অনেক কিছু। এদিকে রাজধানীর মতো সারা দেশেও পালন করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2016। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের র্যালি, আলোচনা সভা সহ শিশুদের জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিউগলের সুরের সাথে পুলিশের একটি চৌকস দলের জাতির জনকের প্রতি সালাম প্রদর্শনের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয় জাতীয় শিশু দিবসের আনুষ্ঠানিকতা। এরপর বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে মুক্তিযোদ্ধা সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সিলেটের বিভিন্ন স্থান থেকে র্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতাকর্মীরাও। ব্রাহ্মণবাড়িয়ায় সকালে শহরের কুদ্দুস পৌর মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমুক্ত মঞ্চ ময়দানে এসে শেষ হয়। রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলা চত্বরে বেলুন উড়িয়ে দিনের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ মিজানুদ্দিন। এরপর স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সকালে খুলনায় বাংলাদেশ বেতার কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
পরে কার্যালয় চত্বরে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া চাঁদপুর, পটুয়াখালী, নেত্রকোনা, মেহেরপুর সহ দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2016। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। শ্রদ্ধায়, ভালোবাসায় তিনি বাঙালি জাতির কাছে বঙ্গবন্ধু নামেই অধিক পরিচিত। বাঙালির হাজার বছরের স্বাধীনতার আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছিল তার হাত ধরেই। তিনি আর কেউ নন, বাঙালির মুক্তির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির 96তম জন্মবার্ষিকী আজ। বিশিষ্টজনদের মতে বঙ্গবন্ধু ছিলেন এমন এক নেতা যিনি একদিকে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সকল ধর্মবর্ণের মানুষকে বেঁধেছেন এক সুতোয়, এনেছেন জাতির গৌরবোজ্জ্বল স্বাধীনতা। আরো জানাচ্ছেন তাহসিনা জাসি। শেখ মুজিব শুধু একটি নামই নয়, যেন একটি জাতির প্রতিচ্ছবি। তিনি ছিলেন স্বাধীন বাংলার রূপকার। 1920 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়রা খাতুনের ঘরে জন্ম নেন মহান এই নেতা। স্কুল জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়া বাঙালির অবিসংবাদী এই নেতা 1948 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা একে ফজলুল হকের সান্নিধ্যে গঠন করেন ছাত্রলীগ। 1966 সালে লাহোরে 6 দফা দাবি পেশ করে সকলে নজর কাড়েন শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন, 6 দফা সহ স্বাধীনতা আন্দোলনের জন্য বহুবার কারাবরণ করতে হয়েছে এ মহান নেতাকে। 1971-এর 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে তারই বজ্রকণ্ঠের আহ্বানে লাখো বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে। 30 লক্ষ শহীদের আত্মহুতিতে রক্তে ভেজা স্বাধীন বাংলাদেশে উড়েছিল গর্বের লাল সবুজ পতাকা। বঙ্গবন্ধু একেবারে বিশিষ্টজনদের মতে বঙ্গবন্ধুর নেতৃত্ব ঐক্যবদ্ধ করেছিল সকল মানুষকে অভিন্ন দাবিতে, উদ্বুদ্ধ করেছিল অসাম্প্রদায়িক চেতনায়। যতগুলি ধর্ম, বর্ণ বিভাজন বাংলাদেশে আছে সবার সঙ্গে তিনি একটা আন্তরিকতা বজায় রেখেছেন। ইতিহাস থেকে সত্যগুলি, জ্ঞানগুলি অর্জন করে নিজের জীবনে সেগুলি প্রয়োগ করে, কাজটা কিন্তু নিরন্তর করেছেন। রাজনৈতিক নেতাদের সংস্পর্শে এসে রাজনৈতিক দক্ষতা অর্জন, তরুণ রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হলেন 40-এর দশকে। ষড়যন্ত্রকারীরা যে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন তা সফল হয়নি বলেও মনে করেন এই বিশিষ্টজনেরা। এই হত্যার ফলে বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেছে। এখনো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন পুরোপুরি সফল হয়নি। ইতিহাস বিকৃতির যারা নায়ক ছিলেন তাদের কারণে একটা প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেনি, কিন্তু সেই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি বহু আগে। দেশ স্বাধীন হবার পর 1972-এর 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে স্বদেশে ফেরেন বঙ্গবন্ধু। মনোনিবেশ করেন দেশ পুনর্গঠনে। কিন্তু 1975-এর 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে নিজ বাড়িতে ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির বলেছেন, অর্থ চুরির ঘটনা উদ্ঘাটন করাই হবে তার প্রথম কাজ। ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। ফজলে কবির আরও বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এই দুঃসময়ে তার প্রতি যে আস্থা রেখেছেন এবং দায়িত্ব দিয়েছেন তা তিনি নিষ্ঠার সাথেই পালন করবেন। তবে বাংলাদেশ ব্যাংকে অর্থ চুরির ঘটনায় যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তা তদন্ত করে খুঁজে বের করাই হবে তার প্রধান কাজ। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংক যেন এ ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি না হয় সেদিকেও সচেষ্ট থাকবেন তিনি। সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই দায়িত্ব আমি প্রতিপালন করার জন্য আমি এটা সর্বাত্মক চেষ্টা করব। প্রথম মিশন তো আপনারা জানেন, এখন যেটা যে বিষয়টি এখন আছে, সম্প্রতি যে বিষয়টি আছে সেই বিষয়টি আপনারা দেখবেন ধীরে ধীরে তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনের রিপোর্ট আসবে। ইতিমধ্যে এর যে বিষয়টি হয়ে গেছে, যে বিপর্যয়টি হয়ে গেছে, সেটা কোনো ড্যামেজ রিপেয়ার করার দরকার আছে কিনা এবং এটা যেন কোনো পুনরাবৃত্তি না হয় কখনো, সেই বিষয়ে আমরা সবাই বাংলাদেশ ব্যাংকের সচেতন থাকবো, সবাই চেষ্টা করবো। না, রিজার্ভ ব্যাংকের সাথে আমাদের ইউএসএ তে আমার কোনো কথা হয়নি। আমি তো জেনেছি, একদিন পূর্বেই আমি চলে আসছি। আজ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করতে পারেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। আর এই মুহূর্তে রাজধানীর স্কটন গার্ডেনে নতুন গভর্নরের বাসভবনের সামনে আছেন সহকর্মী সাদিদ রাজু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু,
মৌটুসী, বাংলাদেশ ব্যাংকের নতুন সদ্য যে নিয়োগপ্রাপ্ত গভর্নর ফজলে কবির, তিনি নিয়োগ পাওয়ার পর আজ সকাল 5:30 ভোর 5:30 তিনি সুদূর সেই আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন এবং বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে এক দফা কথা বলেছেন। তারপরে কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এই অফিসার্স ইস্কাটন গার্ডেনের যে অফিসার্স কোয়ার্টার, এখানেই তিনি তার বাসা, সেখানে অবস্থান করছেন। আমরা সকাল থেকেই সাংবাদিকরা তাকে ফলো করার চেষ্টা করছি এবং তার যে কর্মসূচির মধ্যে কি রয়েছে, আজ কি করতে পারেন, বিশেষ করে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার যে কথা রয়েছে সেটি তিনি কখন করবেন সে ব্যাপারে জানার চেষ্টা করেছি। আমরা আসার পর এখানে যারা নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে দীর্ঘ যে সফর সেটির পর বেশ ক্লান্ত, তাই তিনি কিছুটা বিশ্রামের জন্য সময় তিনি নিয়েছেন এবং এখানে নিরাপত্তা রক্ষীদের বলে রেখেছেন যে সাংবাদিকদের সঙ্গে পরে কথা বলবেন না। এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং যোগদানের বিষয় আগে যে কর্মসূচিগুলো রয়েছে সেই ব্যাপারে কখন কি করবেন সে ব্যাপারে তিনি জানাবেন। বিশেষ করে আজকে বিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে একটি কথা আমরা শুনেছি। তো এখন পর্যন্ত তিনি বাসায় রয়েছেন এবং অর্থমন্ত্রীর সঙ্গে বিকেল নাগাদ দেখা করতে পারেন বলে আমরা শুনেছি। এর আগে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যে আগের গভর্নর ডক্টর আতিউর রহমান পদত্যাগের পর গতকালই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি বিবৃতিতে এই ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আজকে বিকেল পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করছি অর্থমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক কখন করেন এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করেন সে ব্যাপারে জানার জন্য আমাদের বিকেল পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে। মৌটুসী। দর্শক, বিকেল নাগাদ অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। রাজধানীর ইস্কাটন গার্ডেনে তার বাসভবনের সামনে থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ রাজু। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা জোরদার করতে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য যুগোপযোগী সাইবার নীতিমালা প্রয়োজন। এর সাথে ধরে রাখতে হবে অর্থনীতির বর্তমান স্থিতিশীল অবস্থা। সম্প্রতি রিজার্ভ থেকে অর্থ হ্যাকিং এর ঘটনার পর দায়িত্ব পাওয়া নতুন গভর্নরকে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করার তাগিদ দেন অর্থনীতিবিদরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রায় 1 মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে জানাজানি হয় ঘটনাটি। এরপর নানা আলোচনা সমালোচনার পর গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গভর্নর পদত্যাগ করেন। পরদিন বিকেলেই সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে গভর্নর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। নতুন গভর্নরের সামনে বড় চ্যালেঞ্জ বিদ্যমান মুদ্রানীতির আলোকে উন্নয়নশীল অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখা, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। স্টেবল লেভেলের একটা রিজার্ভ আছে এবং বর্তমান মুদ্রানীতি আপনার অর্থনীতির যে বিভিন্ন খাতের যে চাহিদা সেটাকে বিবেচনায় নিয়ে এবং বৈশ্বিক যে বাস্তবতা সেটাকে বিবেচনায় নিয়েই প্রণয়ন করা হয়েছে। নতুন যে গভর্নর আসতেছেন ওনাকে এই যে পলিসির স্টেবিলিটি বা স্থিতি সেটাকে বজায় রাখতে হবে। পাশাপাশি আগামীতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সাইবার ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বাড়ানোর দিকে বাড়তি নজরের তাগিদ দিলেন তারা। হ্যাকাররা ভবিষ্যতে প্রযুক্তি বর্তমানে ব্যবহার করছেন। এই ক্ষেত্রে আমাদের ফায়ারওয়ালটি যদি গতকালের ফায়ারওয়াল যদি আজকে ব্যবহার করি তাহলে এই ভবিষ্যতের প্রযুক্তি গতকালের প্রযুক্তি দিয়ে হ্যান্ডেল করা ডিফিকাল্ট। এক্ষেত্রে যেটি আসবে সেটি হলো বাড়তি একটি বাজেট দরকার হবে এবং বাজেটটি বেশ বড় হয়তো অ্যামাউন্ট এখন থেকে প্রতি বছর হয়তো এই সাইবার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ব্যাংক হয়তো রাখতে হবে। আর উন্নয়ন সহযোগী দেশ ও প্রতিষ্ঠানের আস্থা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের সুরক্ষায় উপযুক্ত সাইবার নীতিমালা করার বিষয়েও জোর দেন তারা। সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ সেখানে যখন আপনার আচরণ পড়ে তখন বহির্বিশ্বে আমাদের যারা পার্টনার আছে তারা একটুখানি ল্যাক অফ কনফিডেন্সে ভুগতে পারে যদি আমরা শো করতে পারি যে আমাদের ক্যাপাসিটি তৈরি হয়েছে এবং আমরা যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে এমনটি ঘটবে না। যেটি দরকার দীর্ঘমেয়াদে সেটি হলো সামগ্রিকভাবে আর্থিক খাত এবং ব্যাংকিং খাতে যারা কিনা এই বিভিন্ন ধরনের লেনদেনের সাথে জড়িত তাদের জন্য একটি সাইবার নীতিমালা প্রয়োজন। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংকিং খাতে জড়িতদের অর্থ লেনদেনের ক্ষেত্রে আরও দক্ষতার পরিচয় দেওয়া প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ পরিদর্শন শেষে ভালুকায় কথা বলেন তিনি। এত বড় একটা ঘটনা, এটা তো বিব্রতকর। এখানে কি কোনো সন্দেহ আছে?
এটা নিয়ে আমি এম্বারাসড হইনি। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, বাংলাদেশের রেপুটেশনের প্রশ্ন আছে। দুজন ডেপুটি গভর্নরকে বাদ দেওয়া হয়েছে, অন্যান্য যাদের সংশ্লিষ্ট করে মনে করা হচ্ছে তাদের অনেককেই, যারা বড় বড় জায়গা আছেন তারা কিন্তু এখন তাদেরকে অলরেডি অপসারণ করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনার দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, বিভিন্ন ব্যাংকের অর্থ জালিয়াতি এবং খেলাপি ঋণের ঘটনাগুলোর যথাযথ ব্যবস্থা নেওয়া হলে রিজার্ভ লুটের ঘটনা ঘটত না। When you are holding the responsible position, you must speak out responsibly. You must mean it. You must take the responsibility. This is not a bloody fun. This is public money. এটা আপনার টাকা না, এটা আপনার আমার বাবার টাকা না, এটা জনগণের অর্থ। ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট আছে, সেখানে প্রত্যেকের যে দায়িত্বটা আছে যদি যথাযথভাবে পালন করা হতো, বারবার এই মিসেপগুলো হতো না। দলের কর্মী নয়, বরং নেতাদের ব্যর্থতায় বিএনপির আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে দলের কাউন্সিল উপলক্ষে এক সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় অযথা ব্যানার ফেস্টুন না ঝুলিয়ে কাউন্সিল সফল করতে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বরচন্দ্র রায়। কাউন্সিলের যে প্রচার করা প্রয়োজন, যে চিন্তা, যে ভাবনা আমাদের মধ্যে আছে, যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে কাউন্সিল হচ্ছে, এই কথাগুলি জনগণের মধ্যে প্রচার করার ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা নিন এবং আত্মপ্রচার থেকে বিরত থাকুন। আপনাদের আমাদের ছবি সম্বলিত পোস্টার নেতা কর্মীরা দেখতে খুব একটু আগ্রহী না, এই কথাটাও একটু বুঝতে চেষ্টা করো। কারণ বিগত আন্দোলনে আমরা যে যত বড় নেতা, তাদের ব্যর্থতাই সবচেয়ে বেশি। দুপুরের সময় আরো থাকছে। নীলফামারীর সৈয়দপুরে ৪৪ বছরেও শেষ করা যায়নি স্বাধীনতা স্মৃতিস্তম্ভের কাজ। মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মাঝে ক্ষোভ। ২০১৬ সাল থেকে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অতিরিক্ত বই না পড়ায় এমন অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার পরেও দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই তাদের পাঠ্য তালিকায় রেখেছে অতিরিক্ত বই। এতে শিশুদের মেধার বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জ্ঞান স্পৃহাও যাচ্ছে কমে, এমন মত সংশ্লিষ্টদের। তাই তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত অনুমোদিত বই ছাড়া অন্য কোনো বই যেন না পড়ান সে বিষয়টি নিশ্চিত করা। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। তৃতীয় শ্রেণীর ছাত্রী ঐশী সকাল 7টা থেকে 11টা পর্যন্ত স্কুল শেষ করে বাসায় ফিরেই বসেছে বই নিয়ে। 14টি বইয়ের বোঝা নিয়ে এভাবেই দিন পার করতে হয় তাকে। অথচ তার বইয়ের সংখ্যা হওয়ার কথা ছিল মাত্র 6টি। আক্ষেপ থাকলেও কোনো উপায় নেই। আমার তো 14টা বই, পড়তে পড়তে সারাদিন চলে যায়, খেলারও সময় পাই না। ঐশীর মতো প্রায় প্রতিটি বিদ্যালয়েই বাড়তি জ্ঞান অর্জনের অজুহাতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কারিকুলাম বহির্ভূত বই। বাড়তি চাপ মনে করলেও সন্তানকে বাধ্য হয়েই বাড়তি বই পড়াচ্ছেন অভিভাবকরা। এক্সট্রা বই যেগুলো আছে এগুলো পড়তেও ভালো লাগে, কিন্তু এগুলো না থাকলে পড়ার চাপ কম হতো। আটটা বই তো পড়তে কষ্ট হয়, ব্যাগ এত ভারী, ওর ওয়েটের চাইতে তো ব্যাগ ভারী হয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নীতিমালা অনুযায়ী প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য বাড়তি বই সম্পূর্ণ অবৈধ। তবে সে নীতিমালা উপেক্ষা করেই বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মন গড়া যুক্তি অনুযায়ী চাপিয়ে দিচ্ছে 2 থেকে 3 গুণ বাড়তি বই। আমার বাচ্চারা ওগুলো পড়েও তারা অনেক অ্যাডভান্স, তাদেরকে আরো কিছু বই দেয়া দরকার, না হয় তাদের সন্তুষ্ট হবে না এবং তাদের প্রয়োজন মিটবে না এবং তারা পিছিয়ে যাবে। আমি তো তাদেরকে পিছিয়ে দিতে পারি না। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, বছরে 189 দিনে 50 মিনিটের ক্লাসে একটি বই যতটুকু পড়ানো সম্ভব সে অনুযায়ী পাঠ পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। একটি শিক্ষার্থীর বয়স এবং সামর্থ্য অনুযায়ী পাঠ্যপুস্তক আমরা দিয়ে থাকি। অতিরিক্ত দিলে সেটি পড়ানো সম্ভব নয়, সেটি ফাঁকি দিয়ে পার হয়ে যেতে হবে শিক্ষার্থী। আমরা সেই কারণে অতিরিক্ত বই দেইনি এবং বইটির আকার আকৃতি কোনোটি বৃদ্ধি করে নেই। তারা বলছেন, বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রশাসনে যারা আছেন সবার দায়িত্ব সরকারের এই আইনটি অনুসৃত হচ্ছে কিনা তা তদারকি করা। যেখানে দেশের প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে এসব শিক্ষার্থীদের কাছ থেকে বইয়ের বোঝা কমাতে হবে, সেখানে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়তই কয়েক গুণ বাড়তি বই চাপিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের কাঁধে, যার ফলে প্রত্যেকটি শিক্ষার্থীর মাঝে তৈরি হচ্ছে পাঠের অভ্যাসের অনাগ্রহ।
তাই বিশেষজ্ঞরা বলছেন যদি শিক্ষক শিক্ষিকার পাশাপাশি অভিভাবকরা সচেতন না হন তাহলে এদের শিক্ষা জীবন পড়বে হুমকির মুখে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সুপার 10-এর পরবর্তী ম্যাচ খেলতে বেঙ্গালুরুতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের কাছে হারের পর পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা, এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। অন্যদিকে সুপার 10-এর প্রথম ম্যাচের বাজে পারফরমেন্সের কারণ হিসেবে ভ্রমণক্লান্তি ও টস ভাগ্যকে দুষলেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। আগের রাতের বাজে বাস্তবতাকে পিছনে ফেলে এবার নতুন সকালে এগিয়ে যাবার পালা টিম বাংলাদেশের। মিশন রোড টু বেঙ্গালুরু, যেখানে কঠিন দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। যে দুই ফেভারিট দলের বিপক্ষে টি-20 ফরম্যাটে জয় নেই টাইগারদের, কিন্তু বাঘ গর্জে উঠলে তাদের দিনে কোনো কিছু অসম্ভব নয় তা তো সবারই জানা। তাই ঘুম ভরা চোখে আলোর দিশা খুঁজতে লাগেজ নিয়ে গন্তব্যে যাত্রা মাশরাফিদের। এ মিশনে তামিম, তাসকিনরা অঘোষিত শপথ করেছে ঘুরে দাঁড়াতে। টি-20-তে এটা খুবই স্বাভাবিক আসলে, মানে হঠাৎ করে একদিন খেলাটা একদিন ঘুরে যায়। মানে আপনার যে আমরা যে পরে খেলাগুলো আমরা আবার কাকে হারাবো এটা ঠিক নাই, আমাদের ডিসঅ্যাপয়েন্টেড কিছু হওয়ার কিছু নাই। স্টিল উই আর আরো 3টা খেলা আছে, আমি আশা করি যে আগামী 3টা খেলা আমরা আমাদের বেস্টটা করব। গেল মাসের 24 তারিখ থেকে এ পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। টাইট শিডিউল আর ভ্রমণ ক্লান্তি ভর করাই স্বাভাবিক। সেই সাথে ভাগ্যদেবী মুখ ফিরে তাকাচ্ছে না অধিনায়ক মাশরাফির দিকে, কারণ গেল 6টি ম্যাচে টসে হেরেছেন তিনি। গেল ম্যাচের হারের অন্যতম কারণ হিসেবে এই ব্যাপারগুলোকে বড় করে দেখছেন ক্রিকেট অপারেশনসের প্রধান। গত 3-4 মাস কিন্তু একটানা ক্রিকেট খেলতে, তারপরে যে প্রবলেমটা হয়েছে যে এশিয়া কাপের পরপরেই এসে অন্য দল আপনার 10 থেকে 12 দিন রেস্ট পেয়েছে, যেখানে বাংলাদেশ একটা দিনও রেস্ট পায়নি। তো আর পাকিস্তান অলওয়েজ, পাকিস্তান কিন্তু আপনার ভালো টিম, প্লাস টসটা ইম্পর্টেন্ট ছিল, তো কোনো দিক দিয়ে আমাদের ফেভার করে। সমীকরণ পরিষ্কার, আসরে টিকে থাকতে হলে বাকি 3টি ম্যাচে জিততে হবে টিম বাংলাদেশকে। সেই লক্ষ্যেই 21 মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে মুখোমুখি হবে টাইগাররা। অনেকটা আক্ষেপের সাথে সখ্যতা করে কলকাতা ছাড়তে হচ্ছে বাংলাদেশ দলকে, তবে এই দল দীপ্ত প্রত্যয় করেছে বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়াবে। কলকাতা থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ভারত। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছে। এলাকাবাসী জানায় বেলা 11টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় নিক্ষেপ করা ইট পাটকেলের আঘাতে দ্বিতীয় শ্রেণীর এক শিশু সহ 10 জন আহত হয়। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রাতে এক দফা সংঘর্ষ হয়। সকালে সংঘর্ষ বাধার পর প্রথমে পুলিশের একটি দল মোতায়েন করা হয়, পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাবাসীর অভিযোগ, জেনেভা ক্যাম্পে দুই সিন্ডিকেটের মাদক ব্যবসার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করা হলেও কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 20 রাউন্ড গুলিসহ একজনকে এবং দারুস সালাম এলাকা থেকে অস্ত্র ও ফেন্সিডিল সহ 4 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাসরুকুর রহমান খালেদ। তিনি আরও জানান, 15 মার্চ রাত থেকে গতকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি ও দারুস সালাম থানায় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য আইনে আলাদা 2টি মামলা করা হয়েছে। এছাড়া আজ ভোর রাতে যাত্রাবাড়ি এলাকায় আরেকটি অভিযানে 35,000 পিস ইয়াবা সহ 4 জনকে আটক করেছে ডিবির আরেকটি দল। আমরা দেখেছি যে ফেন্সিডিল সাধারণত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী অর্থাৎ বাংলাদেশের পশ্চিম সাইড দিয়ে আসে এবং এই ফেন্সিডিল অনেক সময় কুমিল্লা পর্যন্ত যায়, চিটং পর্যন্ত যায়। তারপর ওই ফেন্সিডিল বিক্রি করে আবার ওই চক্র টেকনাফে যায়, টেকনাফ থেকে আবার ইয়াবা ক্রয় করে বা ইয়াবা তারা কিনে এই চালান নিয়ে আবার ঢাকা শহর, আবার ঢাকার বাইরে পশ্চিম অঞ্চলে তারা যায়। তবে আমরা ওই অস্ত্র এবং ফেন্সিডিলের দুটো এখনো লিঙ্ক আপ পাইনি। যে যত বড় ক্ষমতাবান বা প্রভাবশালী হোক না কেন, রাজুকের নকশা ছাড়া যে কোনো স্থাপনা ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে রাজধানীর গুলশান এলাকায় বিভিন্ন ভবন পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় যানজট নিরসনে রাজুকের নকশা মেনে পার্কিং এর জায়গা রেখে ভবন নির্মাণ করতে ভবন মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। যত বড় প্রভাবশালী হোক না কেন, আমরা রাজুক যে নকশা আছে, এই নকশা অনুযায়ী আমরা
বাইরে যা আছে তা আমরা ভেঙে দেব, আমরা এটা ভেঙে দেব। পার্কিং লট না থাকাতে আপনার এই যানজটটা হচ্ছে। আমরা অনুরোধ করব যে ঢাকা পুলিশ কমিশনার যে ট্রাফিককে যে এই এভিনিউতে যত গাড়ি রাস্তার পাশে পার্কিং করা থাকে টো করে নিয়ে গিয়ে তারা যেন নিয়ে চলে যায়। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। সাতক্ষীরায় বাগানে বাগানে শোভা পাচ্ছে আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে গতবারের চেয়ে বেশি ফলনের আশা করছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে চাষিদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হিমসাগর ও আম্রপালি সহ নানা জাতের আমের মুকুলে ছেয়ে গেছে সাতক্ষীরা সদর, কলারোয়া ও তালা উপজেলা সহ বিভিন্ন এলাকার আমবাগান। মৌসুমের শুরুতেই মনোরম দৃশ্যে পাল্টে গেছে বাগানের চিত্র। মৌ মৌ গন্ধে ভরে উঠেছে বাতাস। এরই মধ্যে মুকুল থেকে দানা বাঁধতে শুরু করেছে ছোট ছোট আমের গুটি। শুকনো ডাল ভেঙে ফেলে নেওয়া হচ্ছে বাড়তি পরিচর্যা। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে ব্যস্ত চাষিরা। 5 থেকে 7 জন কাজ করি, আমাদের বেতন 8 থেকে 9,000 টাকা দেয়। এবছর যদি দুর্যোগ না হয় তাহলে আমি 15 থেকে 20 লক্ষ টাকা বেচা বিক্রি করতে পারবো। আমাদের যে সমস্ত ট্রেনিং গুলো হচ্ছে তার আওতায় আমরা বিষমুক্ত আম তৈরি করতে সক্ষম হচ্ছি। সুন্দর মুকুল আসছে এবং বিষমুক্ত সুন্দর আম উৎপাদন হবে। আর রোগবালাই ঠেকাতে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। আমের মাছি পোকা একটা কোয়ারেন্টাইন পেস্ট বলে, এই পেস্টকে দমন করার জন্য আমরা ব্যাপক ভিত্তিতে প্রায় 14,000 ফেরোমন ফাঁদ দেওয়া হয়েছে যাতে আমের মাছি পোকা না লাগে। চলতি বছর জেলায় 3,825 হেক্টর জমির বাগানে 55,000 মেট্রিক টন আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, সাতক্ষীরা। দুপুরের সময় আরো থাকছে টি-20 বিশ্ব আসরের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগের ম্যাচের ভুলগুলো শুধরানোর প্রত্যয়। নীলফামারীর সৈয়দপুরে 44 বছরেও শেষ করা যায়নি স্বাধীনতা শহীদদের স্মৃতিস্তম্ভের কাজ। এ নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ। স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের বিভিন্ন এলাকায় নির্যাতন চালিয়ে শত শত নিরীহ বাঙালি ও মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। তবে স্বাধীনতার 44 বছর পরেও শহীদদের স্মরণে আজও শেষ করা যায়নি কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ। অবহেলা আর অযত্নে পড়ে আছে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভের নির্ধারিত স্থান। এ অবস্থায় জাতীয় দিবসগুলোতে শহীদদের স্মরণে কোনো আয়োজন করতে না পেরে স্থানীয়দের মাঝে বাড়ছে ক্ষোভ। স্বাধীনতার 44 বছর পরেও শহীদ স্মৃতিস্তম্ভ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের মুখ আমরা দেখতে পারি নাই। শহীদ মিনার নির্মাণের যে সরকারি চেষ্টা, সেই চেষ্টার আসলে আলোর মুখ এখনো দেখে নাই। 60% কাজ বাকি আছে। এখানে অলরেডি আমাদের 45 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। নিজস্ব তহবিল এবং কিছু গভর্নমেন্টের টাকা দিয়ে আমি এই কাজগুলা অতি দ্রুত সম্পূর্ণ করব। স্যাটেলাইট উৎক্ষেপণের নামে অবৈধভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে দেশটির সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত সহ দেশটির সঙ্গে সব ধরনের আমদানি রফতানি নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। এছাড়াও এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো মার্কিন প্রতিষ্ঠান বা ব্যক্তি উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেন অব্যাহত রাখে তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এই নির্দেশে বলা হয়। ওয়াশিংটন আরও জানায়, গত 6 ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে এ যাবৎকালে সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের পর নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি মেরিক গারল্যান্ডকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রিপাবলিকান সিনেটরদের বিরোধিতা উপেক্ষা করেই বুধবার গারল্যান্ডকে সমর্থন দেন ওবামা। 63 বছর বয়সী গারল্যান্ড মধ্যপন্থী বিচারক হিসেবে পরিচিত। গত 13 ফেব্রুয়ারি প্রয়াত বিচারপতি অ্যান্টনিন স্কেলিয়ার স্থলাভিষিক্ত হবেন গারল্যান্ড। তাকে মনোনয়নের পর ওবামা হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে জানান, সবার কাছে গ্রহণযোগ্য হবেন এমন একজন প্রজ্ঞাবান বিচারপতিকে মনোনয়ন দিয়েছেন তিনি।
স্ক্যালিয়ার মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের 9 সদস্যের বিচারক বেঞ্চে রক্ষণশীল ও উদারপন্থী বিচারকের সংখ্যা সমান হয়ে যায়। ওবামা নিজের পছন্দ মতো একজন উদারপন্থী বিচারক নিয়োগ দেবেন এ ধারণা থেকে এর বিরোধিতা করে আসছিল রিপাবলিকান সিনেটররা। নারী টি-20 আসর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ড নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা ভুলে ম্যাচে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাহানারার দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। 2014 ওয়ার্ল্ড টি-20 আসরে একবারই দেখা হয়েছিল দু দলের। সেবার বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের হারিয়ে গিয়েছিল ইংলিশ মেয়েরা। এবারের নারী বিশ্ব টি-20 আসরে নিজেদের প্রথম ম্যাচে আবারও বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড নারী ক্রিকেট দল। 3টি প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী কার্লোট এডওয়ার্ডের দল। এদিকে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে 8 উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে আসরের প্রথম ম্যাচে ভারতের কাছে 72 রানে হারলেও বিগত ম্যাচগুলোতে দারুণ ছন্দে থাকার অভিজ্ঞতা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশ দলকে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুর 96তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় সমাধি সৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ফুল দিলেন জাতির জনকের প্রতিকৃতিতেও। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হচ্ছে দেশ। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শে শিশুদেরকে জীবন গড়ার আহ্বান। জাতীয় শিশু দিবসে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, মনোমুগ্ধকর নানা আয়োজন। অর্থ চুরির ঘটনা উদ্ঘাটন করাই হবে প্রথম কাজ, দেশে ফিরে বললেন নতুন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের আর্থিক নিরাপত্তা জোরদারে কার্যকর সাইবার নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। এবং রিজার্ভ চুরির দায় অর্থমন্ত্রী সহ কেউ এড়াতে পারে না, মন্তব্য সুরঞ্জিতের। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় সরকার বিব্রত, বললেন ওবায়দুল কাদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।